এক্সপ্রেস স্টুডিও বাংলা। প্রতিদিন সকালে খবরের কাগজের বিনোদন পাতা খুললে বা সোশ্যাল মিডিয়ার ফিডে স্ক্রল করলে একটা বিষয় আজকাল খুব চোখে পড়ে। হ্যাঁ, কোনো না কোনো তারকার সম্পর্ক ভাঙার খবর, তাই তো? একদম। তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন, আর তার নিচে হাজার হাজার মানুষের বিচার আর বিশ্লেষণ। চারদিকে তখন শুরু হয়ে যায় নানা জল্পনা কল্পনা, মানে কে ঠিক আর কে ভুল সেটা নিয়ে তীব্র তর্ক। ঠিক তাই। কিন্তু এই বিনোদন জগতের চাকচিক্য আর মুখরোচক গসিপের আড়ালে আসলে কি লুকিয়ে আছে? আজকের এই তথ্যভিত্তিক গভীর বিশ্লেষণে আমরা একাধিক ভিন্নধর্মী উৎস একত্রিত করেছি। যেমন উইকিপিডিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যানুয়াল, সংবাদপত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রবন্ধ এবং ডিজিটাল লিটারেসি গাইডের তথ্য। হ্যাঁ, আর আমাদের আজকের লক্ষ্য হল এই খবরের পেছনের মনস্তাত্ত্বিক বাস্তবতা, মিডিয়া ট্রায়াল, সাইবার বুলিং এবং স্যাড ক্লাউন প্যারাডক্স বা বিষণ্ণ ভাড়ের মনস্তত্ত্বকে খুব সহজভাবে কিন্তু গভীরভাবে বোঝা। তবে আলোচনার শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া ভালো। অবশ্যই বলুন। বিবাহ বিচ্ছেদ, সমাজের দৃষ্টিভঙ্গি, নারী পুরুষের অধিকার বা মিডিয়ার ভূমিকা নিয়ে আজ আমরা যেসব তথ্য বা মতাদর্শের কথা বলবো তা সম্পূর্ণভাবে আমাদের সামনে থাকা মূল উৎসগুলোর ভিত্তিতেই বলা হবে। মানে আমরা নিজেদের থেকে কিছু যোগ করছি না। একদমই না। এখানে কোনো নির্দিষ্ট পক্ষ নেওয়া বা কোনো বিশেষ দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। নিরপেক্ষ জায়গা থেকে কেবল তথ্য আর গবেষণার ফলাফলগুলোকে সবার সামনে তুলে ধরাই এই আলোচনার মূল ভিত্তি। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে আলোচনা করি। আমরা যদি সংবাদপত্রের পাতাগুলো একটু খেয়াল করি তাহলে দেখব তারকাদের সংসার ভাঙার খবরগুলো কেবল শোবিজ জগতের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আসলে আমাদের পুরো সমাজেরই একটা বৃহত্তর চিত্র। ঠিক বলেছেন। দৈনিক ইত্তেফাক এবং আলোকিত বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এবং এটা শুধু সেলিব্রিটিদের সমস্যা নয়, সাধারণ মানুষের ঘরে ঘরেও এই একই চিত্র দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়ে আপনার কাছে কি কোনো নির্দিষ্ট ডেটা আছে? হ্যাঁ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022 এর পরিসংখ্যানটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আচ্ছা, কি বলছে সেই পরিসংখ্যান? সেই তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি হাজারে 10.8% নারী বিবাহ বিচ্ছেদ করছেন, যেখানে পুরুষের হার মাত্র 1.5%। তাই নাকি? পার্থক্যটা তো বিশাল। হ্যাঁ, আর ঢাকা শহরের চিত্রটা আরও ভয়াবহ। সেখানে প্রতি 40 মিনিটে একটি তালাক হচ্ছে। প্রতি 40 মিনিটে? মানে আমরা কথা বলতে বলতেই হয়তো। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই। এক পরিসংখ্যানে দেখা গেছে মাসে বিচ্ছিন্ন হচ্ছে 843টিরও বেশি পরিবার। আর একটা চমকপ্রদ তথ্য হল তালাক নোটিশ প্রেরণকারীদের প্রায় 70%ই নারী। এই পরিসংখ্যানগুলো কিন্তু আমাদের সমাজের একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কিভাবে? পত্রিকাগুলোর বিশ্লেষণে উঠে এসেছে যে নারীদের অর্থনৈতিক মুক্তি আর আদর্শিক চিন্তার পরিবর্তন এর পেছনে একটা বিশাল ভূমিকা রাখছে। এটা একটা বড় পয়েন্ট। একটা সময় ছিল যখন মেয়েরা আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন না, তাই অনেক কিছু মুখ বুঝে সহ্য করে নিতেন। কিন্তু এখন মেয়েরা আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং আত্মনির্ভরশীল। হ্যাঁ, তারা এখন আর অস্বাস্থ্যকর সম্পর্কে আটকে থাকতে চাইছেন না। অন্যদিকে প্রতিবেদনগুলোতে ছেলেদের সামাজিকীকরণের বিষয়টিও খুব জোরালোভাবে উঠে এসছে। হ্যাঁ, আমি ওই অংশটা পড়ছিলাম। আমাদের সমাজে ছেলেদের শিক্ষার হার বাড়লেও অনেক ক্ষেত্রেই তাদের সঠিক সামাজিকীকরণ বা যুগোপযোগী মানসিকতার বিকাশ সেভাবে হয়নি। মানে তারা হয়তো এখনও সেই গতানুগতিক পুরনো সংসারের ধারণাই লালন করছেন। ঠিক তাই, অনেক পুরুষ এখনও অবচেতনভাবে প্রত্যাশা করেন যে নারী তার ব্যক্তি স্বাধীনতা বিসর্জন দিয়ে শ্বশুরবাড়ির সব সিদ্ধান্তে সায় দিয়ে আগের প্রজন্মের মা-চাচিদের মতো করেই সংসারে টিকে থাকবেন। আর এই শিক্ষিত স্বাধীনচেতা কর্মজীবী নারীদের সাথে সংসার পরিচালনার পুরনো ধারণার যে অমিল বা সংঘর্ষ, সেখান থেকেই মূলত তৈরি হচ্ছে পারিবারিক কলহ। আর সমাজ বা পরিবারের দিক থেকেও তো একটা বিশাল চাপ থাকে, তাই না? লোকে কি বলবে এই ভয়ে মানুষ একটা ভালোবাসাহীন তিক্ত সম্পর্ককে বছরের পর বছর ধরে রাখার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি এর গবেষণা খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে জোর জবরদস্তি করে এরকম একটা দমবন্ধ করা সম্পর্ক টিকিয়ে রাখা নারী পুরুষ এবং বিশেষ করে সন্তানদের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। বাচ্চাদের ওপর এর প্রভাবটা খুব ভয়ঙ্কর হয়।
একদম। একটা অস্বাস্থ্যকর দাম্পত্য কলহের আবহে বড় হওয়া শিশুদের মধ্যে পরবর্তীতে চরম মানসিক বিষণ্ণতা এবং নিরাপত্তাহীনতা দেখা যায়, যা তাদের ভবিষ্যৎ জীবনকেও গভীরভাবে প্রভাবিত করে। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তাহলে এই ব্যক্তিগত ট্র্যাজেডিগুলো, বিশেষ করে তারকাদের ক্ষেত্রে যখন মিডিয়ার সামনে আসে, তখন গণমাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তৈরি হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নালের একটি প্রবন্ধ বলছে, গণমাধ্যম হল সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? বাস্তবে আমরা অনেক সময় হলুদ সাংবাদিকতা দেখি। স্রেফ ওয়েবসাইটের ক্লিক বাড়ানোর ব্যবসায়িক স্বার্থে মানুষের এই তীব্র ব্যক্তিগত ট্র্যাজেডি বা ডিভোর্সের খবরকে মুখরোচক স্ক্যান্ডালে পরিণত করা হয়। আর এই জায়গাতেই সংবেদনশীল সাংবাদিকতার বিষয়টি সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে। একটা ভুল শব্দ বা অতিরঞ্জিত হেডলাইন একজন মানুষের জীবনে, যিনি এমনিতেই মানসিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন, তার ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ব্যাপারটা আরও গুরুতর হয়ে দাঁড়ায় যখন কোনো আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার খবর প্রচার করা হয়। হোম ডিডি হার্শ মিডিয়া গাইডলাইন্স এ বিষয়ে খুব সুনির্দিষ্ট কিছু নিয়ম তুলে ধরেছে। ১০০টিরও বেশি বৈশ্বিক গবেষণা এটা প্রমাণ করেছে যে আত্মহত্যার খবর গণমাধ্যমে কিভাবে প্রচার করা হচ্ছে তার উপর নির্ভর করে সমাজে সুইসাইড কন্টেজিয়ন ছড়িয়ে পড়তে পারে। এই সুইসাইড কন্টেজিয়ন বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। সহজ কথায়, সুইসাইড কন্টেজিয়ন হল আত্মহত্যার খবরের এমন এক ধরনের প্রভাব যা পড়ে বা দেখে অন্য হতাশাগ্রস্ত মানুষের মধ্যেও আত্মহত্যার প্রবণতা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে। তার মানে খবর উপস্থাপনার ধরনটা এখানে খুব বড় একটা ফ্যাক্টর। একদম। যদি কোনো খবরের হেডলাইন খুব নাটকীয় হয় বা ঘটনাটিকে রোম্যান্টিসাইজ করা হয়, তবে তা অন্যদেরও প্রভাবিত করে। গাইডলাইনগুলোতে খুব কড়াকড়িভাবে বলা হয়েছে যে আত্মহত্যার পদ্ধতি বা স্থানের বিবরণ কোনোভাবেই বিস্তারিতভাবে প্রকাশ করা উচিত নয়। হ্যাঁ, এমনকি সুইসাইড নোটের ছবি ছাপানো বা আত্মহত্যাকে জীবনের কোনো কষ্টের গ্রহণযোগ্য সমাধান বা প্রতিবাদ হিসেবে তুলে ধরাও মারাত্মক ক্ষতিকর। আমরা প্রায় দেখি খবরে লেখা হয় অমুক কারণে অভিমানে আত্মহনন। এ ধরনের শব্দচয়ন আসলে সাধারণ মানুষকে ভুল বার্তা দেয়। একদম। পেশাদার সাংবাদিকতার নিয়ম অনুযায়ী বিষয়টিকে কোনোভাবেই ব্যক্তিজীবনের মুখরোচক ট্র্যাজেডি বা গসিপ হিসেবে না দেখে একটি পাবলিক হেলথ ইস্যু বা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে তুলে ধরা উচিত। আর খবরে মহামারী, আকাশচুম্বী হার বা প্যান্ডেমিক এর মতো আতঙ্ক ছড়ানো শব্দ ব্যবহার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে গাইডলাইনে। এর বদলে আশা, চিকিৎসা এবং পুনরুদ্ধারের গল্প যুক্ত করা প্রয়োজন। সেই সাথে প্রতিটি খবরের নিচে বা আর্টিকেলের শেষে মানসিক স্বাস্থ্য সহায়তার হেল্পলাইন নম্বর বা ক্রাইসিস রিসোর্সের লিঙ্ক যুক্ত করে দেওয়াটা একেবারে বাধ্যতামূলক হওয়া উচিত। গণমাধ্যমের এই দায়িত্বহীনতার পাশাপাশি ডিজিটাল যুগে আজকাল আরেকটি বিষয় তারকাদের বা যে কোনো সাধারণ মানুষের জীবনকেই দুর্বিষহ করে তোলে, তা হল সাইবার বুলিং। ডিজিটাল লিটারেসি সেন্টারের গাইডলাইন অনুযায়ী ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, বিশ্বাস, শারীরিক গঠন বা স্পর্শকাতর কোনো ঘটনা ব্যবহার করে কাউকে হেনস্থা, বিভ্রান্ত বা অপমানিত করাকে সাইবার বুলিং বলে। শোবিজ তারকা থেকে শুরু করে স্কুল পড়ুয়া কিশোর কিশোরী সবাই আজ এর শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এই সাইবার বুলিংয়ের মনস্তাত্ত্বিক প্রভাবগুলো কল্পনা করাও কঠিন। একজন মানুষ যখন হাজার হাজার অপরিচিত মানুষের নোংরা মন্তব্যের শিকার হন, তখন শিকার হওয়া ওই ব্যক্তির আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকে। তারা তীব্র হীনমন্যতায় ভোগেন, চারপাশের সমাজ বা বন্ধুদের থেকে নিজেকে গুটিয়ে নিয়ে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেন। একটা পর্যায়ে তারা চরম বিষণ্ণতায় ডুবে যান। অনেক সময় এই ক্রমাগত মানসিক চাপ আর বিষণ্ণতা থেকে সাময়িক মুক্তি পেতে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে, আর সেখান থেকে আত্মহত্যার প্রবণতাও বহুগুণে বৃদ্ধি পায়। এই ভয়ঙ্কর সাইবার বুলিং প্রতিরোধে ডিজিটাল লিটারেসি সেন্টার কিছু খুব দরকারি এবং ব্যবহারিক সমাধানের কথা বলেছে। প্রযুক্তির ব্যবহার করে আমরা খুব সহজেই অপরিচিত বা ক্ষতিকর মানুষদের সাথে যোগাযোগের ক্ষেত্রে ফিল্টার ব্যবহার করতে পারি। হ্যাঁ, কেউ হেনস্থা করলে সাথে সাথে সেই অ্যাকাউন্টে ব্লক করা বা প্ল্যাটফর্মে রিপোর্ট করার অপশন থাকে। তাছাড়া এখনকার উন্নত প্রযুক্তির সাহায্যে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবেই হিংসাত্মক মন্তব্য বা গালিগালাজ মুছে ফেলছে। বুলিংয়ের ক্ষতিকর দিক নিয়ে খোলামেলা আলোচনা করাটা অত্যন্ত জরুরি। এই পুরো আলোচনা থেকে একটা খুব অদ্ভুত বৈপরীত্য খেয়াল করার মতো।
এই যে তারারা জনসম্মুখে বা ক্যামেরার সামনে সবসময় হাসি মুখে থাকেন, মানুষকে বিনোদন দেন, কিন্তু ভেতরে ভেতরে এত ট্রমা, ডিভোর্সের কষ্ট বা সাইবার বুলিংয়ের শিকার হয়ে তীব্র বিষণ্ণতায় ভোগেন। এটি কিন্তু মনোবিজ্ঞানের জগতেও খুব গভীরভাবে অধ্যয়ন করা একটি বিষয়। এখান থেকেই বিষয়টি আসলে দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। উইকিপিডিয়ার একটি আর্টিকেল আমাদের স্যাড ক্লাউন প্যারাডক্স বা বিষণ্ণ ভাড়ের মনস্তত্ত্ব সম্পর্কে খুব চমৎকার একটা ধারণা দেয়। হ্যাঁ, যারা মানুষকে হাসান, স্ট্যান্ড আপ কমেডি করেন বা পর্দায় বিনোদন দেন, তাদের এই কমেডি বা হাস্যরস সৃষ্টির ক্ষমতা এবং মানসিক অবসাদ এর মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, যেমন তীব্র অ্যাংজাইটি বা ডিপ্রেশন, এই দুয়ের মধ্যে এক ধরনের সাংঘর্ষিক সম্পর্ক রয়েছে। এর একটা বিশ্বখ্যাত ঐতিহাসিক উদাহরণ হল ১৯ শতকের পাগলিয়াছি জোকসটি। জোকসটি শুনলে আসলে গায়ের লোম খাড়া হয়ে যায়। জোকসটি আসলেই খুব মর্মস্পর্শী এবং আমাদের সমাজের একটা নিখুঁত আয়না। হ্যাঁ, জোকসটা এরকম, একজন মানুষ চরম বিষণ্ণতা আর হতাশা নিয়ে একজন ডাক্তারের কাছে গিয়ে বলেন যে তার চারপাশের জগৎটা খুব নিষ্ঠুর আর জীবনটাকে বড্ড একাকী লাগে, তার কিছুই আর ভালো লাগে না। তখন ডাক্তার তাকে একটা সহজ পরামর্শ দেন। হ্যাঁ, ডাক্তার বলেন, শহরের সেরা ক্লাউন বা ভাড় পাগলিয়াছি আজ রাতে সার্কাসে শো করছে, যাও গিয়ে তার শো দেখো, গ্যারেন্টি দিচ্ছি মন ভালো হয়ে যাবে। তখন লোকটি অঝোরে কেঁদে ফেলে উত্তর দেয়, কিন্তু ডাক্তার, আমি তো সেই পাগলি আছি। ২০১৪ সালে যখন বিখ্যাত হলিউড কমেডিয়ান রবিন উইলিয়ামস আত্মহত্যা করলেন, তখন এই পাগলিয়াচি জোকসটি সোশ্যাল মিডিয়ায় একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ছিল, যারা সারা জীবন তাদের অভিনয় বা কথায় হাজার হাজার মানুষকে হাসিয়ে গেলেন, তাদের নিজেদের ভেতরে এত কষ্ট, এত অন্ধকার লুকিয়ে থাকে কিভাবে? ঠিক তাই। এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল মনোবিজ্ঞানী সিমোর ফিশার 1881 সালে এই বিষয়টির উপর ভিত্তি করে একগুচ্ছ মনস্তাত্ত্বিক পরীক্ষা চালিয়েছিলেন। আচ্ছা, পরীক্ষাগুলো কেমন ছিল? তিনি কমেডিয়ানদের ওপর বিশেষ করে রোরশাক বা ইঙ্ক ব্লট টেস্ট প্রয়োগ করেছিলেন। সহজ কথায় বলতে গেলে এই টেস্টে সাদা কাগজের ওপর কালির কিছু ছোপ বা এলোমেলো দাগ দেখানো হয় এবং মানুষকে জিজ্ঞাসা করা হয় তারা সেখানে কি দেখতে পাচ্ছেন। বুঝতে পেরেছি। মানুষ ওই কালির ছোপের মধ্যে যা দেখে তা দিয়ে মূলত তাদের অবচেতন মনের ভয়, কষ্ট বা মানসিক অবস্থা বিশ্লেষণ করা হয়। ফিশারের গবেষণায় দেখা যায় বেশিরভাগ সফল কমেডিয়ানের শৈশব কেটেছে চরম বঞ্চনা, অভাব এবং পরিবারের সাথে একটা বিশাল দূরত্বের মধ্যে দিয়ে। তাদের মামায়েরা অনেক সময় নিজেদের দায়িত্ব এড়িয়ে চলতেন বা সন্তানদের প্রতি যথেষ্ট মনোযোগী ছিলেন না। আর এর ফলে যা হয়, এই অবহেলিত শিশুদের কাঁধে খুব অল্প বয়সেই অনেক বড় দায়িত্ব এসে পড়ে। পর্যাপ্ত ভালোবাসা না পাওয়ার কারণে নিজেদের অযোগ্য বা বাতিল ভাবার একটা তীব্র প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে। তারা অবচেতনভাবেই মনে করতে শুরু করেন যে মানুষকে হাসিয়ে, খুশি করে বা বিনোদন দিয়েই কেবল তারা সমাজে এবং পরিবারের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারেন। এই হাস্যরস বা কমেডি তখন আর শুধু প্রতিভা থাকে না, বরং এটি তাদের জন্য একটি ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার মানসিক ঢাল হয়ে দাঁড়ায়। একদম, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা এরকমই। তারা নিজেদের ভেতরের জমে থাকা ক্ষোভ, দুঃখ বা মানসিক যন্ত্রণাকে দমিয়ে রাখতে জোকস বা হাসির আশ্রয় নেন। এর কোনো বাস্তব উদাহরণ আমাদের হাতে আছে কি? হ্যাঁ, যেমন ধরুন বিখ্যাত ব্রিটিশ কমেডিয়ান স্পাইক মিলিগান চরম মানসিক যন্ত্রণার মধ্যেও মানুষকে হাসিয়েছেন, যা তার নিজের কথাতেই তার জন্য এক প্রকার সেলফ মেডিকেশন বা নিজের চিকিৎসার মতো কাজ করত। আবার স্টিফেন ফ্রাইয়ের মতো বিশ্ববিখ্যাত তারকাও খোলাখুলি স্বীকার করেছেন যে টিভিতে অত্যন্ত হাসিখুশি এবং প্রাণবন্ত শো করার সময়ও তার ভেতরে অনেক সময় মনে হতো, আমি এখনই মরে যেতে চাই। এই তারকারা সবসময় একটা অদৃশ্য ভয়ে ভোগেন যে মানুষকে হাসাতে না পারলে তারা তাদের জনপ্রিয়তা হারাবেন, আর এই ভয় তাদের মানসিকভাবে একেবারে ক্লান্ত ও নিঃশেষ করে দেয়। তাহলে এইসব কিছুর মানে কি দাঁড়ায়? এই তারকারা, যাদের আমরা দূর থেকে দেখে আইডল ভাবি, তারা যে এত ট্রমা নিয়ে চলেন, তা তো আসলে আমাদের চারপাশের অসংখ্য সাধারণ মানুষের জীবনেরই প্রতিচ্ছবি। অবশ্যই, অফিসে, বাসে কিংবা হয়তো নিজের বাড়িতেও অনেকেই এমন মানসিক যুদ্ধ করে চলেছেন প্রতিনিয়ত। দেশের সার্বিক মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আমাদের সোর্সগুলো কি বলছে?
দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্ট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ৩ কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন। ৩ কোটি? এই সংখ্যাটা কিন্তু বিশাল। হ্যাঁ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপ বলছে দেশের লঘু থেকে গুরুতর মাত্রার মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ১৭% প্রাপ্তবয়স্ক মানুষ এবং ১৩.৬% শিশু। এত বিপুল সংখ্যক মানুষের জন্য পেশাদার মানসিক স্বাস্থ্য চিকিৎসকের সংখ্যা কত? শুনলে অবাক হবেন, পুরো দেশে এই সংখ্যাটা ১,০০০-এর চেয়েও কম। সত্যি এটা চিন্তার বিষয়। এমব্রেস মাল্টিকালচারাল মেন্টাল হেলথ এর গাইডলাইনে বলা হয়েছে, যে কোনো পারিবারিক সহিংসতা, বড় কোনো দুর্ঘটনা, প্রিয়জনের মৃত্যু বা শোক থেকে মানুষের মনে গভীর মানসিক আঘাত বা ট্রমা তৈরি হতে পারে। এই ট্রমার লক্ষণগুলো খুব সাধারণ মনে হলেও এর প্রভাব ভয়াবহ। যেমন চারপাশের সবকিছুর প্রতি অসংবেদনশীলতা অনুভব করা, সমাজ বা পরিবার থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়া, দিনের পর দিন ঘুমের সমস্যা হওয়া, খুব ছোট কারণে দ্রুত রেগে যাওয়া বা সবকিছুর জন্য কেবল নিজেকেই দোষারোপ করা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যানুয়াল অনুযায়ী এই ধরনের ট্রমা বা মানসিক আঘাত যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে তা থেকে নানা ধরনের গুরুতর মানসিক রোগের সৃষ্টি হতে পারে। যেমন ধরুন বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটা কিন্তু মন খারাপের মতো সাধারণ বিষয় নয়। এতে মানুষ দিনের পর দিন একা অন্ধকার ঘরে থাকতে চায় এবং এক পর্যায়ে বেঁচে থাকার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলে। এরপর আছে বাইপোলার মুড ডিসঅর্ডার, যেখানে মানুষের মেজাজ চরম পর্যায়ের ওঠানামা করে। কখনো হঠাৎ করে অত্যধিক উত্তেজিত ও আনন্দিত হয়ে পড়ে, আবার পরক্ষণেই চরম হতাশায় তলিয়ে যায়। সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে লক্ষণগুলো আরও জটিল। তারা বাস্তবের সাথে সম্পর্কহীন নানা অমূলক সন্দেহ করেন বা এমন সব গায়েবী আওয়াজ শোনেন যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এসবের বাইরেও রয়েছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেখানে মানুষ ভবিষ্যৎ নিয়ে বা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে তীব্র অহেতুক ভীতি বা প্যানিক অ্যাটাকে ভোগেন। আর এই মানসিক যন্ত্রণাগুলো থেকে পালাতে গিয়ে অনেকেই সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার বা মাদকাসক্তিতে জড়িয়ে পড়েন। কর্মক্ষেত্রে, সংসারে বা ব্যক্তিগত জীবনে যখন এই সমস্যাগুলো দেখা দেয়, তখন সেগুলো লোকলজ্জার ভয় লুকিয়ে না রেখে বা জোর করে আমি ঠিক আছি এমন স্বাভাবিক থাকার ভান না করে দ্রুত পেশাদার চিকিৎসকের সাহায্য নেওয়াটা অত্যন্ত জরুরি। ঠিক বলেছেন, মানসিক রোগও যে শরীরের অন্য 10টা রোগের মতোই একটা চিকিৎসাযোগ্য রোগ, এই বোধটা আমাদের সমাজে তৈরি হওয়া দরকার। একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন, এতক্ষণ ধরে আমরা পরিসংখ্যান, চিকিৎসা বিজ্ঞানের জটিল ম্যানুয়াল, সাংবাদিকতার আইন এবং মনোবিজ্ঞানের মতো নানা ধরনের ভারী বিষয় নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, সাধারণ মানুষের জন্যে এত ভিন্নধর্মী সোর্স থেকে তথ্য পড়ে সেগুলো একত্রিত করে তার থেকে একটা সুশৃঙ্খল ধারণা বের করে আনাটা কিন্তু বেশ কঠিন আর সময় সাপেক্ষ একটা কাজ। ঠিক এই জায়গাটিতেই জটিল তথ্যগুলোকে সহজে বোঝার জন্য আমরা প্রযুক্তির সহায়তা নিতে পারি। যেমন গুগল নোটবুক LM এর কথা উল্লেখ করা যায়। এটা মূলত গুগল জেমিনাই 2.0 দ্বারা চালিত একটা অসাধারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI টুল। এই টুলের সবচেয়ে বড় সুবিধা হল, এখানে একজন ব্যবহারকারী চাইলে PDF ফাইল, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক, এমনকি ইউটিউব ভিডিও সহ একসাথে 50টির মতো ভিন্ন ভিন্ন সোর্স বা তথ্যসূত্র আপলোড করতে পারেন। আর সবচেয়ে দারুণ ব্যাপার হল, এই টুলটি শুধু তথ্যগুলো জমা করেই রাখে না, এটি ওই আপলোড করা বিশাল তথ্য ভাণ্ডারকে নিখুঁতভাবে বিশ্লেষণ করে স্টাডি গাইড, ঘটনার টাইমলাইন, FAQ বা সাধারণ প্রশ্ন উত্তর এবং মাইন্ড ম্যাপ তৈরি করে দিতে পারে। এমনকি এই সোর্সগুলোর উপর ভিত্তি করে মানুষের গলার স্বরে অডিও ওভারভিউ তৈরি করার মতো অবিশ্বাস্য ফিচারও এতে রয়েছে। আজকের এই আলোচনার মতো এত বিশাল আর জটিল ডেটা থেকে কম সময়ে সঠিক জ্ঞান আহরণ করার জন্য, বা ধরুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই বিশাল ম্যানুয়াল এক নিমেষে বোঝার জন্য, এটি সত্যি একটি যুগান্তকারী প্রযুক্তি। একদম। আজকের এই দীর্ঘ বিশ্লেষণের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বিনোদনের পেছনের অন্ধকার থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের এই বিশাল ব্যাপ্তি সবকিছু মিলিয়ে একটা পরিষ্কার ধারণা আমরা পাওয়ার চেষ্টা করলাম। পুরো আলোচনাটিকে যদি আমরা একটা সুতোয় গাঁথি, তাহলে মূল বিষয় দাঁড়ায় শোবিজ জগতের কোনো সুপারস্টার হন বা আমাদের আশেপাশের মানুষেরা, সবার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য
অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। সমাজের আধুনিকীকরণ, বিবাহ বিচ্ছেদ, মিডিয়ার দায়িত্ববোধ বা সোশ্যাল মিডিয়া সাইবার বুলিং, এ সব কিছুই একটা আরেকটার সাথে খুব গভীরভাবে যুক্ত। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে কেবল একটাই বলার আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বসে আমাদের করা একটি ছোট মন্তব্য, মজা করে শেয়ার করা একটি জোকস বা আমাদের পড়া একটি গসিপ নিউজ, এগুলো কিন্তু ভার্চুয়াল কোনো বিষয় নয়, বরং কোনো না কোনো রক্তমাংসের মানুষের জীবনে সরাসরি আঘাত হানছে। পর্দার পেছনের মানুষটিও আমাদের মতোই অনুভূতি সম্পন্ন। তাই সবকিছুর ঊর্ধ্বে আমাদের ব্যক্তিজীবনে এবং ডিজিটাল স্পেসে সহমর্মিতা চর্চা করাটা আজ সবচেয়ে বেশি জরুরি। এই পুরো আলোচনাটি শেষে আমাদের সামনে একটি নতুন দিগন্ত বা দৃষ্টিভঙ্গি সামনে আসে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা দেখলাম যে মানুষ তার আসল চেহারা লুকাতে সোশ্যাল মিডিয়ায় বা পর্দায় হাসির মুখোশ পরে থাকে। কিন্তু ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপফেক প্রযুক্তির কারণে যখন কোনো তারকার চেহারা, কণ্ঠ বা হাসি হুবহু নকল করে ডিজিটাল অবতার তৈরি করা সম্ভব হবে, তখন কি হবে? আমরা সাধারণ মানুষেরাই যেখানে রক্ত মাংসের একজন তারকার হাসির পেছনের কান্নাটা দেখতে পাই না, সেখানে এই নিখুঁত ডিজিটাল বিভ্রমের যুগে কি আমরা মানুষের ভেতরের আসল কষ্টটা বা ট্রমা চিরতরেই হারিয়ে ফেলব? প্রযুক্তি কি আমাদের প্যারাসোশ্যাল সম্পর্কগুলোকে আরও বেশি যান্ত্রিক আর সহানুভূতিহীন করে তুলবে? এই প্রশ্নটি আমরা যারা শুনছি তাদের নিজেদের মতো করে ভাবার জন্য ছেড়ে দিয়েই আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সুয়েজ স্টুডিও বাংলা।